আর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আজকের আরো একটা জমজমাট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো এঁচড়। এঁচড় তো ধরো শেষ হতে যাচ্ছে, এখনো আমি রান্নাঘরে এখনো এঁচড় তোমাদেরকে রান্না করে দেখাইনি। তাই আজকের আমি ঠিক করেছি গাছ থেকে পেরে এঁচড়ের কোপ্তাকারি করে তোমাদেরকে দেখাবো, খুব কম মশলায় এবং খুব কম সময়ের মধ্যে। তাহলে চলো গাছ থেকে আগে এঁচড়টাকে তো পেরে নি। তার জন্য আমি এঁচড় পারবো বলে এই ঘরে থাকা মইটা নিয়ে চলে এসেছি। যেহেতু মইয়ের ওপর উঠে যদি এঁচড়টা কাটি, তাহলে যে এঁচড়ের যে আঠাটা আমি যদি নিচ থেকে কাটি না, এঁচড়ের আঠাটা না গায়ে লাগবে বা চোখে পড়তে পারে। ওই জন্য মইয়ের ওপর উঠে এঁচড়টা কাটবো। তাহলে চলো আগে উঠে পড়ি, ঠিকভাবে দিয়েছি কিনা দেখি, নাহলে কিন্তু পড়ে যাবো। উঠতে পেরেছি। দেখেছো পুরো আটা পুরো ভর্তি। একটু এ করে দিই, আটাটা একটু ঝরে যা। আটা এখনো ঝরছে। তাহলে রান্নার জায়গায় চলে এসেছি। এইবারে গাছ থেকে টাটকা এঁচড়টা পেরেছি, চলো এবার এঁচড়টাকে কেটে নিই। তাহলে চলো গামলায় জল নিয়ে বসে পড়েছি এঁচড়টা কাটবো বলে। আগে সবার লাস্টে যেটা কেটে ধুয়ে দেবো, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম জলের মধ্যে। এঁচড় জলের মধ্যে কিন্তু কাটার পরে নুন আর হলুদে দিলে কিন্তু কি হয়, কষটা বেরিয়ে যায়। জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবং এঁচড়টা কেটে নেবো। দেখো এঁচড় থেকে এখনো কিন্তু আটা ঝরছে। দেখি এঁচড়টা কত কচি কতটা আছে। একটু দানা হয়ে গেছে কিন্তু এখনো কচি আছে। দেখো এটাকে একটু বেশি বেশি করে বাদ দিলে, এই জলের মধ্যে আগে দিয়ে দেবো। এই জলটার মধ্যে একটু তেল দিয়ে দেবো, যাতে এঁচড়ের মধ্যে যে আটাটা রয়েছে এটা বেরিয়ে যায়। এঁচড়টায় শুধু বোটা থেকেই আটাটা ছড়িয়ে গেছে, হাতে কিন্তু একটুও আটা লাগেনি। তাহলে এরকম করে এঁচড় গুলোকে আমি ছাড়িয়ে নেবো। এখন এঁচড়ের সময় চলে যাচ্ছে, এবার কাঁঠাল কিন্তু এরকম করে এঁচড় গুলো সব জলের মধ্যে দিয়ে দেবো। এই কটা এঁচড় আগে ছাড়ালাম, এটা কেটে নিয়ে আগে দেখি। এঁচড়ের যে ভুসিগুলো আছে, ভুসিগুলোকে আমি ফেলে দেবো, কারণ ভুসিগুলো পড়লে না তরকারিটা ভালো লাগবে না খেতে। ভুসিগুলো এরকম ছোট ছোট করে কাটবো। এইটা যেহেতু আমি কোপ্তা কারি করবো, তো তাই এখানে ছোট বড়র কোনো মাপের দরকার নেই। এঁচড়টা সিদ্ধ হওয়া নিয়ে দরকার, যত ছোট করে কাটবো তত এঁচড়টা তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হবে। আর ভুসিগুলো অবশ্যই কিন্তু এরকম ভাবে ফেলে দিতে হবে। নিয়ে এবারে নুন আর হলুদ জলের মধ্যে আমি দিয়ে দিব। তাহলে কি হবে, কষটা বেরিয়ে যাবে, আর আটাও যদি থাকে সেটাও বেরিয়ে যাবে জলের মধ্যে। এরকম ভাবে আমি এঁচড়গুলো সব ছাড়িয়ে নেবো। এঁচড়ের যেহেতু কোপ্তাকারি করবো, এর তাই ছোট বড় তোমরা পারলে কিন্তু একটু বড় বড় করতে পারো। আমি মনে করি ছোট ছোট করে কেটে দিলে, যেহেতু কোপ্তাকারি মানে কি, এঁচড়টা তো আমি মেখে নেবো এবং তাড়াতাড়ি সিদ্ধ ভালো হবে। তার জন্যই আমি ছোট করে দিচ্ছি। আমি যদি পুরো তরকারি করতাম, তাহলে আমার এঁচড়টা একটু বড় রাখলে বেশ দেখতে ভালো লাগতো। আমি দেখো এই ভুসিগুলো ফেলে কিন্তু এই যে দানা ভিতরের আর এই উপরের যে মোটা যে খোলাটা, এটাই কিন্তু নিয়ে নিচ্ছি আমি। এঁচড় কাটতে একটু সময় লাগে, কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এঁচড়ের শুধু এই দানাটাই, এঁচড় বলো মোচা বলো, এগুলো কিন্তু কাটতে সময় লাগে, কিন্তু এগুলো খাওয়া কিন্তু খুবই উপকারী। ধরো দেখলে তো গাছের পুরো টাটকা জিনিস, পুরো বাড়িতে
এগুলো ধরো কোনো সার লাগে না, কিছু লাগে না। এগুলো দেখলে তো বাড়িতে গাছ লাগিয়ে রাখলে টুকটাক, কিন্তু তাহলে আর বাজার থেকে আর কিনতে হয় না। গাছের জিনিস একটা, সত্যি কথা বলতে নিজে হাতে পেরে নিজে হাতে রান্না করে খাওয়ানোর একটা মজাটাই আলাদা। তোমাদের সাথে কথা বলতে বলতে এঁচড়গুলো আমার সব কাটা হয়ে গেল। দেখো কি সুন্দর, দেখো দুবার করে জলে ধরে, এই জলের মধ্যে একটু তেল দিয়ে আঠাগুলো ছাড়িয়ে নিয়েছি, এই জলের মধ্যে নুন জল দিয়ে দিচ্ছি। ও দেখো এঁচড়গুলো কত সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে। তাহলে চলো জায়গাটা পরিষ্কার করে উনানটা ধরিয়ে নেবো, এবারে দিয়ে এঁচড়টা সিদ্ধ করতে বসাবো। উনানটা ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো জল, এবার দিয়ে দেবো নুন আর হলুদ জল থেকে এঁচড়গুলোকে ভালো করে ধুয়ে, জলও গরম হয়ে গেছে কড়াতে, দিয়ে দিচ্ছি এঁচড়গুলো গরম জলের মধ্যে। দেখো নুন জলের মধ্যে ছিল বলে এঁচড়ের কালারটা দেখেছো কত পরিষ্কার ফ্রেশ, একদম কষটা বেরিয়ে গেছে। তাহলে এঁচড়গুলো সব দিয়ে দিলাম গরম জলের মধ্যে, একটু নুন দিয়ে দেবো, দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ, দিয়ে একটু ভালো করে হলুদ আর নুনটা এঁচড়ের সাথে ভালো করে মিশিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে চলো তাহলে এঁচড়গুলো ভালো করে সিদ্ধ হোক, এদিকে আমি মশলাটাও বেটে নেবো, আর আলু পেঁয়াজগুলো টমেটোগুলো কেটে নিই, এঁচড়টা ওদিকে সিদ্ধ হোক। তাহলে চলো এঁচড়টা ওদিকে সিদ্ধ হচ্ছে, এবারে আমি কি কি এঁচড়ের কোপ্তা কারি বানাতে কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে নিয়েছি আলু নেবো, এটা ডুমো ডুমো করে আলু, 3টে আলু দেবো কারিতে দেবো, আর 2টো আলু এঁচড়ের সঙ্গে সিদ্ধ হবে। এঁচড়টা একটু সিদ্ধ হোক, আলুগুলো কেটে ধুয়ে দিয়ে দেবো সিদ্ধ হবে বলে। পেঁয়াজ টমেটো আদা রসুন, এখানে নিয়েছি গোটা গরম মশলা, এখানে দেখো নিয়েছি লাল সবুজ লঙ্কা জিরে, একটু চিনি নুন হলুদ, আর তেল তো লাগছে। তাহলে চলো আগে আলুটা কেটে ফেলি। এটা ছোট ছোট করে এঁচড়ের সঙ্গে সিদ্ধ হবে, এঁচড়টা সিদ্ধ হচ্ছে, কিছুক্ষণ পরে এঁচড়টা যেই ফুটবে আলুগুলো দিয়ে দেবো সঙ্গে। তাহলে এঁচড়ের সঙ্গে আলু সিদ্ধ করব, এইটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। আলু দুটো ভালো করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম, ধুয়ে নেবো। চলো তাহলে এবারে
এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এঁচোড়ের সঙ্গে দিয়ে দিই। এবার ঢাকাটা খুলে নেব। এঁচোড়গুলোর মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়ি দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ওদিকে এখানে এঁচোড় আর আলুটা ভালো করে সিদ্ধ হোক, এদিকে আমি চলো পেঁয়াজ টমেটো কেটে নেবো, বাটাবাটিও করে নিই আর আলুটাও কেটে নিই। তাহলে কাটাকাটির পর্বটা শুরু করে দিলাম। ফার্স্টেই কেটে নেবো এঁচোড়ের আলুটা। আলুটা আমার ছাড়ানো হয়ে গেল। এঁচোড়ের আলুটা কোপ্তা কারির জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি, একেবারে জলের মধ্যে দিয়ে দেবো। তাহলে আলুগুলো দেখো আমার সব কাটা হয়ে গেছে, এরকম বড় বড় করে আলুগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাহলে চলো আলুগুলো জলের মধ্যে ভিজানো থাক। আলু জলের মধ্যে ভিজানো থাকলে আলুর যে লাল যে কষ থাকে জলের মধ্যে বেরিয়ে যাবে, আলুটা কিন্তু ফ্রেশ পরিষ্কার থাকে। তাহলে চলো এবার কেটে নেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো কেটে আগে আমি ধুয়ে নিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিলাম। আমার সব ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এবার আমি সরু সরু করে কেটে নেবো পেঁয়াজ। এরকম সরু সরু করে কেটে নিয়েছি। সব আমার কাটা হয়ে গেছে। এবার কেটে নেবো টমেটো। টমেটোগুলো কাটা হয়ে গেল, পেঁয়াজ কাটা হয়ে গেল। চলো তাহলে কাঁচা পাকা লঙ্কাগুলো ভালো করে জলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, বোটাগুলো ছাড়িয়ে নেব। কাঁচা পাকা আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কারণ এত গরম পড়েছে তো একদম রিচ খাওয়া ঠিক নয়, আমি প্রত্যেকবারই বলি। তাই কাঁচা পাকা লঙ্কারই কিন্তু একটা ফ্লেভারও ভালো হয়, কালারও ভালো হবে কিন্তু, আর টেস্টটাও ভালো হয়। চলো কাঁচা পাকা লঙ্কা আমি দুটো কাঁচা পাকা লঙ্কা কিন্তু এর সাথে কুচি কুচি করে নেবো। কেন নিচ্ছি তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন আমি কুচি কুচি করে নিচ্ছি। আমি কিন্তু এখন বলবো না কেন কুচি কুচি করছি, অবশ্যই তোমরা দেখতে পাবে কেন আমি কুচি কুচি করে নিলাম। তাহলে চলো লঙ্কাটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম, কুচি করে নিলাম, টমেটো কাটা হয়ে গেল, পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার ছাড়িয়ে নেবো আদা। আদাগুলো ছাড়িয়ে কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিলাম, বাড়তে বেশি সময় লাগবে না আর আদাটা ছিদ্রে হয় না। তাহলে আদাগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কাটা হয়ে গেল। এবার পড়ে আছে আর রসুনটা শুদ্ধ আজকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। রসুনগুলোকে ছাড়িয়ে নেব। তাহলে রসুনগুলো সব আমার ছাড়ানো হয়ে গেল, আমার কাটাকাটির পার্ট শেষ হলো। এবারে চলো বাটাবাটি চলে যাই। তাহলে চলো এবার বাটাবাটির পর্বটা শুরু করে দিই। শিললে বসে পড়েছি বাটাবাটি করবো বলে। ফার্স্টে বেটে নেবো হাফ পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি আর বাটবো না, এটা আমার লাগবে পরে। তাহলে এই পেঁয়াজটা আমি রেখে দিই সরিয়ে। এই পেঁয়াজটা আমি বেটে নেবো।
বড় শিল হলে এই কি সুবিধে, একসাথে মশলা বেশি করে পেঁয়াজ নিয়ে বাটা হয়ে যায়। আর ধারও আছে শিলটা, তো বাটতে বেশিক্ষণ সময় লাগে না। এই বড় শিলটা হলো কিন্তু আমাদের, তোমাদের আগের ভিডিও বলেছি, এটা আমার দিদি শাশুড়ি শিল। এই শিলটাতে মশলা বাড়লেই তার কথা মনে পড়ে। এই শিলটাতে উনি কত মশলা বেটেছে। ধর এই শিলটার বয়স কিন্তু 50 থেকে 60 বছর বয়স। কারণ আমার দিদি শাশুড়ি যখন একটু বিয়ে করে আসে তখন আমাকে গল্প বলেছিল অবশ্য। তারপরে পরে মানে এই শিলটা তারপরে কিনেছিল, ব্যবহার করতো আমার শাশুড়ি, আমার কাকি শাশুড়ি সবাই এই শিলটা ব্যবহার করেছে, আমিও ব্যবহার করেছি। বলে না, মানুষ চলে যায় মানুষের জিনিস থেকে যায়। যেমন মানুষ চলে যায় মানুষের শেখানো পথ, কিন্তু সেটা কোনোদিন মানুষ কিন্তু ভুলে যায় না। কিছু কিছু মানুষ হয়তো ভুলে যায়, কিছু কিছু মানুষ কিন্তু সেই পথ দিয়েই কিন্তু চলে। তাই মানুষ চলে গেলে কি হবে, মানুষের স্মৃতি কোনোদিনও আমাদের কাছ থেকে সরে যায় না। যেমন এই শিলটা, সে নেই অদ্ভুত, কিন্তু তার এই শিলটা কিন্তু আজকের আমার কাছে আছে। যেমন বড় শিল তেমন একটা বড় একটা নোড়া। মানে এই শিলটা নিয়ে বেশি চাগানো যাবে না, আর নোড়াটাও কিন্তু খুব ভারী। এত বড় শিল তো, ঠিক 51 পরিবারে যেরকম বড় শিল লাগে, বড় হাঁড়ি কড়া লাগে, ঠিক এইটা এরকম। কিন্তু শিলটা কিন্তু মশলা বেটে সত্যি কথা বলতে গেলে বেশি কষ্ট হতে হয় না। দেখো দুবারে মশলাটাকে, পেঁয়াজটাকে দুবার শুধু বেটেছি, মিহি হয়ে গেছে। তাহলে চলো পেঁয়াজটা আমি তুলে নেবো বাটিতে। শিলটা কিন্তু মশলা বাটতে আমার খুব ভালো লাগে। আমার ছোট শিল আছে অবশ্যই, তোমাদেরকে তো দেখিয়েছি আমি মশলা বাটি। আমি আবার এটাও ব্যবহার করি। এটা একটু চাগিয়ে এখান সেখান তো নিয়ে যাওয়া যায় না, ওই জন্য রান্নার জায়গায় এটা সবসময় থাকে। এখানে রান্না করলে এই শিলটা ব্যবহার করি। তাহলে বেটে নিয়ে এবারে গোটা জিরে, জিরে দিয়ে দিয়েছি নোড়াই শিলেতে। এবারে লাল আর সবুজ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একসাথে মশলাটা বেটে নেবো। জিরে এরকম এরকম ঝামেলা শিল হবে, তবেই না জিরে বেটে, জিরেতে একটু বাটতে একটু কষ্ট হয়, জিরে পিসতে একটু সময় লাগে। কিন্তু এরকম বড় ঝামেলা শিল হলে দেখো একবারে পিসেতেই দেখো জিরেটা অনেকটা, পুরো অনেকটা একদম মিহি হয়ে গেছে। একবার বেটে নেবো। তাহলে দেখো জিরেটা কিন্তু আমার মিহি করে, জিরে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। এবার আমি তুলে নেবো। টমেটোটা বেটে নেবো একটু। টমেটোটা বাটা হয়ে গেল, টমেটোটা এবার তুলে নেবো। আমি বেটে নিলাম, তোমরা পারলে ছোট ছোট করে কুচি করে দিতে পারো, কিন্তু আমি আজকে ঠিক করেছি টমেটোটা বেটেই দেবো। জিরে আর কাঁচা লঙ্কার পাশে তুলে নেবো টমেটোটা। বেটে নেবো আদা রসুন। ছোট ছোট করে আদা কাটলে এই কি বাটতে বাটতে দেখো মিহি হয়ে যায়। আদাটা ছিবড়েও হয় না। আদা রসুনটা ভালো করে বাটা হয়ে গেল, তুলে নেবো এবার আদা রসুনটা। চলো এবার বেটে নেবো গরম মশলা। গরম মশলাটা ভালো করে বাটার আগে এঁচোড়া আলুটা দেখে নি সিদ্ধ হয়ে গেছে কিনা।
এঁচোড় আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে চলো তাহলে নামিয়ে জলটা ঝরিয়ে নিই। চলো ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, জলও ঝরে যাবে। তাহলে এঁচোড় আর আলুটা একটু ঠান্ডা হোক, তারপরে মাখবো। ততক্ষণে আমি গরম মশলাটা বেটে নিই। গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে নেবো। তোমরা পারলে গুঁড়ো দিতে পারো, আমি মনে করছি একটু বাটা মশলা বেশ তরকারিটা ফ্লেভারটাও ভালো হয়, খেতেও ভালো লাগবে। যদি বাটা মশলাটাই ভালো, তাই জন্য আমি গুঁড়োটা নিয়ে বেটে নিই। এখন তো মানুষেরও হাতে সময় কম বলে মানুষ যখন সমস্ত কিছু আদা রসুন বাটাও পাওয়া যাচ্ছে, পেস্ট, সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা এখন পাওয়া যাচ্ছে। মানুষ এখন হাতে সময় কম বলে কিনে নিয়ে কিন্তু রান্না বান্না করে নিচ্ছে। কিন্তু আমি মনে করি গুঁড়ো মশলা অনেক সময় অনেক ভেজাল থাকে, কিন্তু আমাদের পুরো গোটা এনে বেটে একটা তরকারি করা কিন্তু ওটা কিন্তু খাওয়া উপকার, আর টেস্টটাও ভালো হয়। এখন আমার কিন্তু একদম গোটা গরম মশলাটা একদম মিহি করে, দেখো কত সুন্দর বাটা হয়েছে, একটু খিচ নেই। তাহলে চলো, গোটা গরম মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেবো বাটিতে। একদম মিহি করে বাটা হয়ে গেছে একদম। এই জন্য এবার একটু ধারশীল হলে না মশলা বাটতে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি সব জিনিস দেখো বাটাও পরিষ্কার হয়। আর তাহলে চলো, মশলা তো বাটা হয়ে গেল, শিলের মধ্যে প্রচুর মশলা লেগে রয়েছে। তাহলে চলো, বাটা শিল ধোয়া কিন্তু জল কিন্তু তরকারিতে কিন্তু দিলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয়। তাই আমিও শিলটাকে ভালো করে, মশলাগুলো লেগে রয়েছে ভালো করে জল দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে ধুয়ে নিয়ে বাটির মধ্যে তুলে নেব। আর দেখো কতটা মশলা কিন্তু লেগেছিল। তাহলে চলো, বাটাবাটি পালা শেষ হলো, শিলটাকে ধুয়ে নিই, নিয়ে এবারে এঁচোড়টাকে মাখবো ভালো করে। আগে ধুয়ে নিই শিলটাকে। মশলা বাটার পরে কিন্তু শিল কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকগুলো মশলা বাড়লাম, লঙ্কা থেকে সমস্ত মশলা বাড়লাম, শিলটা না ধুলে শিলে জ্বালা করে না, তাই জন্যে শিলটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম। শিল তো ধোয়া হয়ে গেল, এবার তাহলে চলো জায়গাটা পরিষ্কার করে নিই। তাহলে চলো, বাটাবাটিটা হয়ে গেল, ফের একবার তোমাদেরকে দেখিয়ে দিই এঁচোড়ের কোপ্তা কারি করতে আমি কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, এটা শিল ধোয়া জল। এদিকে চলে আসি, এদিকে হলো কোপ্তা কারির সঙ্গে দিয়ে মাখবো, তো ওর জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু মিষ্টি আছে, গোটা জিরে আছে, নুন হলুদ তো লাগছেই। তাহলে চলো, এঁচোড়গুলো ভালো করে জল ঝরানো হয়ে গেছে, গামলার মধ্যে ঢেলে নেবো। গরম আছে বলে আমি এই গ্লাসটা দিয়ে ভালো করে একটু ভালো করে মেখে মেখে নিচ্ছি, গ্লাসটা দিয়ে, গরম তো ওই জন্যে। আমি গ্লাস দিয়ে ভালো করে এঁচোড় আর আলুটাকে ভালো করে মেখে নিলাম, গরম বলে হাত দিয়ে মাখা যাচ্ছে না। তাহলে চলো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটু গোটা জিরে, একটু মিষ্টি, দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে এবার মেখে নেবো। দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। এবার ভালো করে হাত দিয়ে সমস্ত মশলা এঁচোড় আলুটা মেখে নেবো। তাহলে আমার মশলা দিয়ে এঁচোড় আর আলুটা ভালো করে মেখে নিয়েছি, হাতটা ধুয়ে নেবো। তাহলে এবার ভাজা তেলটা দিয়ে দিয়েছি ভাজার জন্য, দিয়ে তেলটাকে কড়ার গায়ে পুরো একদম সব একদম ভালো করে লাগিয়ে, তেলটা একদম পুরো হিট গরম হয়ে গেছে। এবারে আমি এই যে এঁচোড়টা মশলা দিয়ে মাখানো এঁচোড়টাকে গোল গোল করে নিচ্ছি। দেখো আলুটা দিয়েছি বলে ওই জন্য আর বেসন দিতে লাগবে না, যদি আলু না দিতাম তাহলে বেসনটা ব্যবহার করতে হতো। এবার ছোট ছোট করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো।
তোমরা অবশ্যই যদি আলু ব্যবহার না করো মাখার সময়, আলুটা আমি দিয়েছি এঁচোড়ের সঙ্গে সিদ্ধ হবে বেশ। আলুটা কি হয়, জিনিসটাকে ধরে রাখতে মানে সাহায্য করে, তার জন্যই আমি আলুটা ব্যবহার করছি। তোমরা যদি আলুটা না দিয়ে সিদ্ধ করো তাহলে কিন্তু বেসন ব্যবহার করবে। তাহলে চলো এরকম করে গোল গোল করে দেখো, সুন্দর করে আমি বলের মতন করে গোল গোল করে ভেজে নিচ্ছি। এইরকম কিন্তু মশলা দিয়ে, সমস্ত মশলা দিয়ে এঁচোড় কিন্তু এঁচোড় আলু সিদ্ধ করে কিন্তু এরকম করে কিন্তু একটা পকোড়া হয়ে যাবে। সন্ধ্যের টিফিনে বলো বা গরম গরম চায়ের সাথে মুড়ির সাথে কিন্তু দারুণ একটা পকোড়া কিন্তু হয়ে যাবে। এক সময় একরকম তো তেলে ভাজা তো চপ বেগুনি পেঁয়াজি এক সময় একভাবে তো তেলে ভাজা তো ভালো লাগে না, একটু বেশ মুখের স্বাদ বাড়ানোর জন্য বলো বা একটু টেস্টটা মুখের টেস্ট অন্যরানোর জন্য এরকম বেশ টেস্টি টেস্টি এরকম বেশ ইঁচড়ের কোপ্তা কারি বেশ বানালে কিন্তু খেতেও মন্দ লাগে না। এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠের জন্য উল্টে দেবো আস্তে আস্তে। দেখো কি সুন্দর করে, দেখো একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না, সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি এরকম ভাবে লাল লাল করে কোপ্তা কারিগুলো ভেজে নেবো, কোপ্তাগুলো ভেজে নেবো। আমার এই দেখো এঁচড়ের কোপ্তাগুলো কিন্তু লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবারে সব আমি তুলে নেব। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এঁচড়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেল। ওই গরম তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তার সঙ্গে তুলে নেবো আমি। আলুগুলো ভালো করে তেল ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, কড়াতে তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো, যাতে না হলুদে কোনো গন্ধ না থাকে। ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আর হলুদটা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখো ভাজা হয়ে গেলেই কিন্তু দেখবে তেলটা দেখবে ছেড়ে গেছে, কি সুন্দর। এবার দিয়ে দেবো টমেটো বাটা, জিরে কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষে নেবো। ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো একটু মিষ্টি, দিয়ে ভালো করে কষে নেব। এবার ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়বে। কিন্তু একটু কষে নিয়েছি, তেলটা কিন্তু ছাড়তে মশলার গায়ে থেকে। এবার দিয়ে দেবো অল্প একটু নুনটা এখন অল্প দিচ্ছি, আমি কোপ্তাতে নুন দিয়েছিলাম, এই নুনটা এখন পরিমাণটা অল্প দিচ্ছি, পরে লাগলে আবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সেই শিল ধোয়া মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষে নেবো।
তিল ধোয়া জল দিয়ে মশলাটা দেখো ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডুমো ডুমো করে আলু। ভালো করে আলুগুলো দিয়ে মশলার সাথে কষে নেবো। এখন একটু গরম মশলা দেবো, আবার নামানোর সময় দেবো। এখন অল্প একটু গরম মশলা দেবো। এখন দিলে তরকারিটা টেস্ট আরো ভালো লাগবে। একটু গরম মশলা দিয়ে ভালো করে কষে নেবো। দেখো আলুটা দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো একদম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, বেশি জল দেবো না, কোপ্তা কারিতে একটু গায়ে গায়ে হবে ঝোলটা। পরিমাণ মতন বেশি জল দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি, ঝোলটা মনে হয় ফুটছে। দেখো ঝোলটা টকবক করে ফুটছে। আলুটাও দেখবো সিদ্ধ হয়ে গেছে, আলু কিন্তু। এবার আমি দিয়ে দেবো গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে গরম মশলাটা দিয়ে ভালো করে ঝোলের সাথে, ঝোলটা দেখো কত সুন্দর কালার এসছে। ঝোলটা এবার ফুটছে, এবার হয়ে গেছে। আমি কোপ্তাগুলো ঝোলের মধ্যে দেবো না। কোপ্তাগুলো আমি দেখো বাসনের মধ্যে কি সুন্দর সাজিয়ে রেখেছি। আমি এর মধ্যেই ঝোলটাকে ঢেলে দেবো, কারণ কোপ্তাগুলো যদি আমি ঝোলের মধ্যে দিয়ে ফোটাতাম তাহলে নরম জিনিস তো পুরো ভেঙে যেত। ওই জন্যে আমি কোপ্তাগুলো বাসনের মধ্যে সাজিয়ে আর ঝোল আর আলুটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। তাহলে খাওয়ার সময় বেশ গোটা গোটা কোপ্তাটা বেশ দেখতেও ভালো লাগবে, আর খাওয়ার সময় বেশ গোটা গোটা কোপ্তাটা থাকবে। না হলে যদি ঝোলের সাথে ফোটাতাম, নরম জিনিস তো পুরো একদম পুরো ভেঙে যেত, ঘেটে যেত তরকারির সঙ্গে। এবারে সুন্দর দেখো কোপ্তাগুলো দেখো ধারে ধারে দেখো কি সুন্দর গোটা গোটা একদম রয়েছে, আর মাঝখানে আলু আর কারিটা দেখো। এরকম কিন্তু কোপ্তা কারি আমরা এরকম গায়ে গায়ে বেশ ঝোলটা মাখা মাখা করি, বেশ গরম গরম ভাতের সাথে এরকম একটা কোপ্তা করবে, আর সঙ্গে একদম গায়ে গায়ে কারি আর একটু আলু করবে, যা খেতে লাগবে না গরম ভাতে। দুপুরের খাবারটা একদম পুরো জমে যাবে। তাহলে কিরকম জমে যাবে দুপুর বেলায়, তাহলে চলো খাওয়ার সময় একেবারে দেখা হচ্ছে। এখন ঢাকা দিয়ে দিই। দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। চলো তোমাদেরকে এঁচোড়ের কোপ্তা কারিটা কেমন হয়েছে একটু খেয়ে দেখেন। অসাধারণ খেতে হয়েছে, দারুণ স্বাদের একটা নতুন একটা রেসিপি। এঁচোড়ের কোপ্তা কারিটা সত্যি অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এই এঁচোড়ের কোপ্তা কারিটা বানিয়ে খাবে। আর যখন রেসিপিটা বানাবে অবশ্যই কিন্তু কোপ্তাটা কোনো দিন ঝোলের মধ্যে দেবে না, আলাদাভাবে যেমনভাবে আমি করলাম তোমরা ঠিক সেরকমভাবে করছে। অবশ্যই বানিয়ে খাবেন। কেমন লাগলো কমেন্টে জানাবে। আজকে যদি এঁচোড়ের কোপ্তা কারির রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের রান্নার ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।